আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বিএনপি ইতিহাস বিকৃতি ও ধ্বংসের রাজনীতি করে বললেন প্রধানমন্ত্রী। জনগণের সমর্থনে ষড়যন্ত্রের পরও টিকে আছে সরকার। জেল হত্যা দিবসে বঙ্গবন্ধু জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা, সাম্প্রদায়িকতার বিষ বৃক্ষ উৎপাটনের শপথ। লালমনিরহাটে জুয়েল হত্যা মামলায় 5 জন রিমান্ডে, আরও 6 জন গ্রেফতার। র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান, 4,500 লিটার পোড়া ভোজ্য তেল জব্দ, একজনের কারাদণ্ড। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট চলছে, ট্রাম্প বাইডেনের ভাগ্য নির্ভর করছে সুইং স্টেটগুলোর ওপর। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদে। আপনাদের সাথে আছে আমি রিয়াজ হাফিজ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদে আরও থাকছে, বৈশ্বিক করোনা মহামারীর মধ্যেও সচল দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড, রাজস্ব আদায়ে ইতিবাচক প্রভাব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা স্বাধীনতাকে মানতে পারেনি তারাই 75-এর 15 আগস্ট জাতির পিতাকে হত্যা এবং 3রা নভেম্বর জাতীয় চার নেতাকে হত্যা করেছে। জেল হত্যা দিবসের আলোচনায় অংশ নিয়ে তিনি জিয়াউর রহমানের ক্ষমতা দখল সহ দল গঠনের ইতিহাস তুলে ধরেন। বলেন, বিএনপি শুধু ইতিহাস বিকৃত আর ধ্বংসের রাজনীতিই করেছে। জনগণের সমর্থন আছে বলেই নানা ষড়যন্ত্র করেও আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানো যায়নি বলেও মন্তব্য করেন বঙ্গবন্ধু কন্যা। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। জেল হত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় গণভবন থেকে যুক্ত হন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। বঙ্গবন্ধু এভিনিউ প্রান্তে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। জেল হত্যা দিবস উপলক্ষে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। বক্তৃতায় প্রধানমন্ত্রী স্মরণ করেন জাতীয় চার নেতাকে, কিভাবে কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে সকল আইন লঙ্ঘন করে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছে তা তুলে ধরেন শেখ হাসিনা। বলেন, বাংলাদেশের স্বাধীনতা যারা মানতে পারেনি তারাই জাতির পিতাকে হত্যা এবং জাতীয় চার নেতাকে হত্যা করেছে। 15 আগস্টের ঘটনাকে যারা একসময় শুধু একটা পারিবারিক ঘটনা হিসেবে অপপ্রচার চালাতে চেষ্টা করেছিল, কিন্তু তাদের আসল উদ্দেশ্যটা ধরা পড়ে যায় 3রা নভেম্বরের হত্যাকাণ্ডে, যেটা কোনো পারিবারিকভাবে শুধু হত্যাকাণ্ড না। স্বাধীন বাংলাদেশকে যারা স্বীকার করতে পারে নাই, স্বাধীন বাংলাদেশটাই যারা চায় নাই, তাদের দোষরাই এর মাঝে এবং তারাই ছিল এই হত্যাকাণ্ডের মূল হোতা। জিয়াউর রহমানের দল গঠন, ইতিহাস বিকৃতি সহ নানা প্রসঙ্গ তুলে ধরেন বঙ্গবন্ধু কন্যা। জিয়াউর রহমান সেনাপ্রধান, সেই ঘোষিত রাষ্ট্রপতি, ক্ষমতায় বসে একটা নির্বাচনী প্রহসন করে তারপরে দল একটা গঠন করেছে। ক্ষমতায় বসে ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে যে দলের সৃষ্টি হয়, সে দল জাতিকে কি দেবে? সেই সাথে সাথে এই দেশে দুর্নীতির বীজটা বপন করেছে। কারণ এই দল ভারী করার জন্য কিছু লোকরে অবৈধভাবে অর্থ মানাবার সুযোগ দিয়েছে, দুর্নীতি করার সুযোগ দিয়েছে। আওয়ামী লীগ জনগণের দল, তাই যতই ষড়যন্ত্র হোক স্বাধীনতার নেতৃত্ব দানকারী দলকে ধ্বংস করা যাবে না বলেও জানান আওয়ামী লীগ সভাপতি। প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে যদি শহীদের তালিকা দেখি, সেখানে আমরা ওই আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, আমাদের মুজিব আদর্শের সৈনিক, তাদের তালিকায় আমরা দেখি। জনগণের ভোট নিয়ে, জনগণের সমর্থন নিয়েই আমরা এসেছি এবং আমাদেরকে ষড়যন্ত্র যত বেশি নাড়াচাড়া করবে, আমাদের আওয়ামী লীগের শিকড়টা তত বেশি আরো মাটিতে শক্ত হবে, পোক্ত হবে। এটা হলো বাস্তব। মুজিব আদর্শে স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার অঙ্গীকারের কথা আবারও তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু মুজিব এদেশের মানুষের জন্য কাজ করেছেন, কাজে তার আদর্শটা নিয়েই আমরা চলি। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। 71-এর পরাজয়ের প্রতিশোধ নিতেই জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছিল।
আর এই হত্যাকাণ্ডের অনেক রহস্য এখনো উন্মোচন হয়নি বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জেল হত্যা দিবসে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ওবায়দুল কাদের। পরে বনানীতে 4 নেতার কবরে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ নেতারা। সহকর্মীদের সহায়তায় মফিউর রহমানের রিপোর্ট। জেল হত্যা দিবসে নিহত জাতীয় 4 নেতার প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ও পরে দলের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন। এই সময় তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা। পরে তিনি বলেন, ৭৫-এ ১৫ আগস্ট হত্যাকাণ্ডের ধারাবাহিকতায় ৩রা নভেম্বরের হত্যাকাণ্ড। জাতীয় নেতাদের হত্যা করে সেদিন তারা আমাদের নেতৃত্ব শূন্য করতে চেয়েছে। যুবলীগের চেয়ারম্যান বলেন, কারাগারে 4 নেতার হত্যাকাণ্ড একটি ঘৃণ্যতম অপরাধ। ৩রা নভেম্বর আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে কিরকম ঘৃণ্যতম এবং নৃশংস অপরাধ সংঘটিত হয়েছিল। এরপর ওবায়দুল কাদের ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা যান বনানী কবরস্থানে। দলের পক্ষে শ্রদ্ধা জানান জাতীয় 4 নেতার সমাধিতে। শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িকতা দেশ থেকে এখনো নিশ্চিহ্ন হয়নি। এদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান তিনি। স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক অপশক্তির চক্রান্ত ষড়যন্ত্র থেমে যায়নি। যে কারাগারে জাতীয় 4 নেতাকে হত্যা করা হয় সেখানে শ্রদ্ধা জানাতে যান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, বিদেশে পালিয়ে থাকা দণ্ডিত খুনিদের ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা চলছে। যারা সাজাপ্রাপ্ত তাদের মধ্যে কিছু সংখ্যক এখনও বিদেশে অবস্থান করছে। আমাদের সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন কূটনৈতিকভাবে। এখানে শ্রদ্ধা জানান জাতীয় 4 নেতার পরিবারের সদস্যরাও। তারা বলেন, কারাগারে বন্দীরা নিরাপদ থাকার কথা, অথচ সেখানেই ঘটেছে নির্মম হত্যাকাণ্ড। কারাগারে বন্দীরা সবসময় নিরাপদ থাকে বাইরের যে কোনো আক্রমণ থেকে। কারাবিধির এটাতে কোনো ক্রমেই নাই যে সশস্ত্র ব্যক্তি কেউ ঢুকতে পারে। বিচারের রায় পেতে আমাদের অনেক দিন অপেক্ষা করতে হয়েছিল, কিন্তু সেই রায় আমরা পেয়েছি 2013 সালে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু পরিষদ। এতে 4 নেতার কর্মময় জীবন ও মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। লালমনিরহাটের বুড়িমারিতে কোরআন অবমাননার অপবাদে গণপিটুনি ও আগুনে পুড়িয়ে হত্যার 3 মামলায় 5 জনের 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ ঘটনায় আরও 6 জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে কোরআন অবমাননা হয়নি বলে উঠে এসেছে জেলা প্রশাসন গঠিত তদন্ত প্রতিবেদনে। লালমনিরহাট প্রতিনিধি গোকুল রায়ের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। দুপুরে 5 আসামিকে আদালতে হাজির করে পুলিশ। 5 দিনের রিমান্ড আবেদনের শুনানি নিয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফেরদৌসী বেগম আসামিদের 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে জেলা জজ আদালতে শুনানিতে 2 জন জামিন আবেদন করলে তা নামঞ্জুর হয়। রিমান্ড চেয়েছিল আজকে, বিজ্ঞ আদালত রিমান্ড শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। মাসাউম আলীর পক্ষে আমি রিমান্ড আবেদন বাতিলপূর্বক জামিনের প্রার্থনা করি। আমার এই আসামি ঘটনার সময় ঘটনাস্থলের বুড়িমারির ওই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। এদিকে জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে আজ। কোরআন অবমাননার কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট TMA মুমিন। যে র্যাকে কোরআন শরীফ আছে সেই র্যাক আমরা পরিদর্শন করেছি। আমরা ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং স্থানীয় মুসল্লি সবার সাথে কথা বলেছি। সেখানে কোরআনে পা দেওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। এদিকে জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের হওয়া 3 মামলায় এ পর্যন্ত 16 জন গ্রেপ্তার হয়েছে। আজকে আমরা আরো 6 জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করছি। 29 অক্টোবরের ঘটনার পর থেকেই বুড়িমারিতে সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। রত্না জামান, 21 টেলিভিশন। রাজধানীর হাতিরঝিলে এলাকায় অভিযান চালিয়ে 4.5 লিটার পোড়া ভোজ্য তেল জব্দ করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় খায়রুল ইসলাম নামে একজনকে 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়। র্যাব বলছে, খায়রুল বিভিন্ন হোটেল থেকে ব্যবহৃত ভোজ্য তেল সংগ্রহ করে রাজধানী সহ বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই কাজের জন্য খায়রুল ইসলামকে 2 বছরের কারাদণ্ড দেয় র্যাব। আদিত্য মামুনের রিপোর্ট।
রাজধানীর হাতিরঝিলের মীরেরবাগের একটি বাসায় রীতিমতো তেলের গোডাউন। দেখে বোঝার উপায় নেই আসলে এসব তেল নাকি পোড়া মোবিল। অভিনব কায়দায় প্রক্রিয়াজাতকরণ করে সরবরাহ করা হতো বিভিন্ন হোটেল ও বেকারিতে। সংগ্রহ করা হতো বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁ থেকেই। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই বাসায় অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। পোড়া তেল প্রক্রিয়াজাতকরণের সময় খায়রুল ইসলাম মামুনকে হাতে নাতে গ্রেফতার করে। পোড়া ভোজ্য তেলের কারবারি বলছে 2 বছর ধরে এই কাজ করে আসছিলেন তিনি। নামে মাত্র মূল্যে কিনে সরবরাহ করা হতো বিভিন্ন হোটেল বেকারিতে। আমি 2 বছর ধরে ব্যবসা করি, তাহলে আমি চাইনিজ থেকে কিনে না এই সরিঘাট বিক্রি করতাম, এখন বিক্রি করি পাবনা, তারপরে বগুড়া। বেচছি হলো শনি একটা রায়ারবাগ পুটিং কারখানা, এটাতে চক পাউডার বানাই, পুটিং বানাই। র্যাব বলছে জনস্বাস্থ্যের জন্য হুমকি এমন ভোজ্য পোড়া তেলের কারবারের সাথে জড়িতদের আনা হবে আইনের আওতায়। এই তেলগুলো কিন্তু তারা কালেক্ট করে নিয়ে এসে কিন্তু এ জায়গায় সে মজুত করার পরে শুধু আমরা তেল না, আমরা কিন্তু এখানে আজকে মোবিলও পেয়েছি। এবং সে কিন্তু আরও বলেছে যে তার মতো আরও কিছু সিন্ডিকেট আছে, আমরা তার কাছ থেকে নামগুলো বের করে তাদের বিরুদ্ধে পর্যায়ক্রমে কিন্তু আমরা স্টেপ গ্রহণ করব। এমন অপরাধে জড়িত থাকায় খায়রুলকে 2 বছরের কারাদণ্ড দেওয়ার কথাও জানান র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট। নিরাপদ খাদ্য আইন 2013 এর বিভিন্ন ধারা লঙ্ঘন করার জন্য তাকে 2 বছরের বিনাশ্রম কিন্তু কারাদণ্ড আরোপ করা হচ্ছে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। আমাদের বিশেষ আয়োজন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প নাকি ডেমোক্রেট জো বাইডেন? কে হচ্ছেন যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট? ট্রাম্প বাইডেনের ভাগ্য নির্ধারণে রাজ্যগুলোতে ভোট দিচ্ছেন ভোটাররা। বেশিরভাগ জরিপে বাইডেন এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত কি ঘটতে যাচ্ছে তা জানার অপেক্ষায় বিশ্ববাসী। টান টান উত্তেজনার এই নির্বাচনে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর নিয়েও থাকছে প্রশ্ন। আরও জানাচ্ছেন দুলি মল্লিক। রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট জো বাইডেন, কাকে হোয়াইট হাউসের বাসিন্দা করবেন মার্কিনীরা, তার লড়াই শুরু হয়েছে। এর মধ্যে ডিক্সভিল নর্থ শহরে 2টি কেন্দ্রের ভোট গ্রহণ ও গণনা শেষ হয়েছে। একটি কেন্দ্রে বাইডেন ও অপর কেন্দ্রে ট্রাম্প এগিয়ে। নিউ হ্যাম্পশায়ারের পর ভোট শুরু ভারমন্ট রাজ্যে। এরপর একে একে ইন্ডিয়ানা, নিউ ইয়র্ক, ভার্জিনিয়া সহ বিভিন্ন রাজ্যে ভোট দিতে শুরু করেন মার্কিনীরা। করোনা মহামারীর কারণে এর মধ্যে দেশটিতে আগাম ভোটের রেকর্ড হয়েছে। শনিবার পর্যন্ত প্রায় 10 কোটি ভোটার আগেভাগেই ভোট দিয়েছেন। ইউএস ইলেকশন প্রজেকশনের তথ্য বলছে আগাম ভোটের দৌড়ে এগিয়ে আছেন বাইডেন। নির্বাচন নিয়ে জরিপ চালিয়েছে বিশ্বের কয়েকটি প্রভাবশালী গণমাধ্যম। রয়টার্সের সমীক্ষা বলছে 51% ভোটার মনে করেন বাইডেন জিতবে, আর ট্রাম্পের পক্ষে আছেন 42%। নিউ ইয়র্ক টাইমসের সমীক্ষায় এগিয়ে বাইডেন। তবে সমীক্ষায় এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ইলেকটোরাল কলেজ ভোটে হেরে যাওয়ার নজির রয়েছে। কৃষ্ণাঙ্গ, তরুণ, সিনিয়র নাগরিক, নারী, কলেজ ডিগ্রিধারী, শ্বেতাঙ্গ ও স্বতন্ত্র ভোটাররা বাইডেনকে চাইছেন। কৃষ্ণাঙ্গ ভোটারদের মধ্যে 87% বাইডেনকে এবং মাত্র 5% ট্রাম্পকে সমর্থন করেন। তবে মাঠ ছাড়তে রাজি নন ট্রাম্প। শ্বেতাঙ্গ ভোটারদের সমর্থনের ক্ষেত্রে এগিয়ে আছেন তিনি। শ্বেতাঙ্গদের 51% ট্রাম্পকে এবং 41% বাইডেনকে সমর্থন করে। যুক্তরাষ্ট্রে ভোট গণনা হয় ভোটের দিনই, তবে চূড়ান্ত ফল জানতে অপেক্ষা করতে হবে মধ্যরাত পর্যন্ত। 3 নভেম্বরের মধ্যে ভোট গণনা শেষ করার দাবি ট্রাম্পের। তা না হলে আদালতে যাওয়ার হুমকিও দিয়েছেন তিনি। শান্তিপূর্ণভাবে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা হস্তান্তর না করার ইঙ্গিত। আগাম ভোট নিয়ে তার অবস্থান নির্বাচন পরবর্তী সহিংসতারও ইঙ্গিত দিচ্ছে। দুলি মল্লিক, 21 টেলিভিশন। এদিকে ট্রাম্প বাইডেনের ভাগ্য নির্ভর করছে সুইং স্টেট ও ব্যাটল গ্রাউন্ড রাজ্যগুলোর উপর। বিভিন্ন সংবাদ মাধ্যমের জরিপে এবার 7 থেকে 8টি অঙ্গরাজ্যকে সুইং স্টেট হিসেবে দেখা হচ্ছে। জাতীয় জনমত জরিপে ডেমোক্রেট বাইডেনের চেয়ে পিছিয়ে ট্রাম্প। তবে সুইং স্টেট ও ব্যাটল গ্রাউন্ড রাজ্যগুলোতে 2 প্রার্থীর ব্যবধান একেবারেই কম। তাই স্বাভাবিকভাবেই দৃষ্টি থাকছে ওই সব রাজ্যগুলোর দিকে। দুলি মল্লিকের আরেকটি রিপোর্ট।
বরাবরই জয় পরাজয় নির্ধারিত হয় হাতে গোনা কয়েকটি রাজ্যের ফলাফলের ওপর। কাকে ভোট দেবেন জানেন না, অর্থাৎ ভোটারদের মন দোদুল্যমান। সুইং স্টেট খ্যাত এসব রাজ্যে ভোটের সামান্য ব্যবধানই দুই প্রধান দলের প্রার্থীর ভাগ্য নির্ধারণ করে দেয়। বিভিন্ন জরিপে এবার সুইং স্টেটের মধ্যে রয়েছে গত নির্বাচনে ডেমোক্র্যাট থেকে রিপাবলিকান অঙ্গরাজ্যে পরিণত হওয়া 6 রাজ্য: ফ্লোরিডা, পেনসিলভেনিয়া, ওহাইও, মিশিগান, উইসকনসিন ও আইওয়া। এসব রাজ্যে পেনসিলভেনিয়া ছাড়া বাকি রাজ্যে প্রায় 2 থেকে 3 পয়েন্টের ব্যবধানে এগিয়ে বাইডেন। এছাড়া এবার অ্যারিজোনা ও নর্থ ক্যারোলাইনাও সুইং স্টেট। গত কয়েকটি নির্বাচনে রিপাবলিকানরা জয় পেলেও এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। নতুন করে এবার টেক্সাস সুইং এর তালিকাভুক্ত হয়েছে, যার ইলেকটোরাল ভোট সংখ্যা 38। এছাড়া বাকি আরো 5 থেকে 6টি রাজ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা আছে। দুলি মল্লিক, 21 টেলিভিশন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন থাকছে। কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কে অ্যাম্বুলেন্সের সাথে ট্রাকের সংঘর্ষ, 5 জন নিহত। বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, হাসপাতালে ভর্তি 6 শতাধিক, মশক নিধনে তৎপর সিটি কর্পোরেশন। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় অনুমোদন দেওয়া হয়েছে 2659 কোটি 15 লাখ টাকা ব্যয়ে 4টি উন্নয়ন প্রকল্প। রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় গণভবন থেকে যুক্ত হন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় অনুমোদন দেওয়া হয় পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে যমুনা নদীর তীর ভাঙন থেকে সিরাজগঞ্জ এলাকা সংরক্ষণ প্রকল্প। এছাড়া মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কক্সবাজার শুটকি প্রক্রিয়াকরণ প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। সব মিলিয়ে 4টি প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 2459 কোটি টাকা। সরকারি অর্থায়নের পাশাপাশি এসব প্রকল্প বাস্তবায়নে ঋণ নেওয়া হবে 607 কোটি 70 লাখ টাকা। উনি বলেছেন যে এইসব বড় নদীতে ক্যাপিটাল ড্রেজিং করে সারা বছর একটা মেনটেনেন্স ড্রেজিংয়ের পরিকল্পনা থাকতে হবে। ড্রেজিংয়ের বিষয়ে একটা স্থায়ী পরিকল্পনা, নট প্রজেক্ট, একটা স্থায়ী একটা নিয়মিত একটা ব্যবস্থাপনার জন্য উনি পরিকল্পনা নিতে বলেছেন। কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কে লক্ষ্মীপুরে ট্রাকের সাথে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে 5 জন নিহত হয়েছে, আহত হয়েছে 1 জন। পুলিশ জানায় দুপুরে পাবনার হেমায়েতপুর মানসিক হাসপাতাল থেকে চিকিৎসা শেষে রোগীকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে নড়াইল ফিরছিলেন পরিবারের সদস্যরা। লক্ষ্মীপুর 11 মাইল ব্রিজের কাছে আসার পর বিএডিসির একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সে থাকা রোগী ও চালক সহ 5 জন নিহত হন। নিচের দিকে এই অ্যাম্বুলেন্সটা অনেকটা ঢুকে গেছে এবং এখানে অ্যাম্বুলেন্সে 6 জন যাত্রী ছিল, ড্রাইভার বা সব মিলে 6 জন ছিল। একজনকে মারাত্মক অবস্থায় জীবিত কিন্তু খুব মারাত্মক আহত ছিল, তাকে উদ্ধার করা হয়েছে এবং বাকি যে 5 জনের ভিতরে ছিল ড্রাইভার সহ সবাই ওখানে মারা গেছে। অপরাধের আরও একটি ভয়ঙ্কর রূপ, কিশোর গ্যাং। রাজধানীতে এখন 70 থেকে 75টি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। উত্তরা এলাকাতে এরকম বহু গ্যাংয়ের বাড়বাড়ন্ত। মারামারি, ছিনতাই, মাদকের কারবার, এমনকি হত্যাকাণ্ডের মতো অপরাধে জড়াচ্ছে কিশোররা। আর এদের মদত দিচ্ছে বড় ভাইরা, ক্ষেত্রবিশেষে রাজনৈতিক নেতৃত্ব। ডিএমপি কমিশনার জানালেন, কিশোর গ্যাং সদস্যদের তালিকা ধরে চিরুনি অভিযান চলবে। ইয়াকুব লিটনের ক্যামেরায় দীপু শিকদারের বিশেষ রিপোর্ট। সম্প্রতি নগরীর উত্তরা আজমপুর রেল লাইনের পাশে কিশোর গ্যাংয়ের হামলায় রক্তাক্ত এই কিশোর। সিসিটিভির আরেকটি চিত্র, উত্তরা এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যদের মহড়া। কয়েক বছর আগে উত্তরায় কিশোর গ্যাংয়ের বলি হয় আদনান। উত্তরখানের তুচ্ছ ঘটনায় এক কিশোরকে খুন করে গ্যাং সদস্যরা। এর পরপরই ঘটে আরও কয়েকটি হত্যাকাণ্ড। এছাড়াও তাদের হামলার শিকার হচ্ছেন অনেকে। র্যাব পুলিশের অভিযানে এ পর্যন্ত কিশোর গ্যাংয়ের কয়েকশো সদস্য গ্রেফতার হলেও এখনও উত্তরায় সক্রিয় আছে 3-4টি গ্যাং। আমরা অনেক সময় রাত্রে চলাফেরা করতে অনেক কষ্ট হয়, রাস্তায় আমাদের মারধর করে, অনেক সময় ছুরির আঘাত করে, অনেক সময় টাকা টোকে ছিনতাই করে নিয়ে যায়। আপনি যারা আছে বাসিন্দা তাদের এবং আমাদের যে পুলিশ প্রশাসন আছে ওনাদেরকেও সচেতন হতে হবে এই বিষয়ে। এর মধ্যে উল্লেখযোগ্য 9 স্টার গ্রুপ। এই গ্রুপের নেতা সিয়াম। টিএমসি গ্রুপের নেতৃত্ব দিচ্ছে মামুন আর শিশির। পাকুড়িয়ার সোলেমান মোবারক গ্রুপও আতঙ্ক ছড়াচ্ছে। হামলাগুলো আছে বিভিন্ন জায়গায়, বিভিন্নভাবে মানুষ মামলাও করছে।
ঘটছে। কোনো সময় ওরা গ্রেফতার হয়েছে, কোনো সময় হয়নি, কোনো সময় পালায়ে গেছে। যখন দেখে এলাকার পরিস্থিতি ঠান্ডা, সেক্ষেত্রে ওরা আবার মনে করেন এলাকায় আসা ওদের নিয়ন্ত্রণে যে এরিয়া, ওরা আবার মনে করেন সক্রিয়ভাবে সে জায়গায় অবস্থান করে। বড় ভাইদের মদদে দাপিয়ে বেড়াচ্ছে গ্যাংয়ের কিশোররা। কোনো সদস্য ধরা পড়ে, সেক্ষেত্রে তারা ওদের বড় ভাইয়ের কাছে জানায় বিষয়টা যে ভাই আমাদের একটা ছেলের এই অবস্থা। তখন রাজনৈতিক যে অভিভাবক থাকে তারা বিভিন্নভাবে হেল্প করে। রাজধানীতে আনুমানিক 70 থেকে 75টি গ্রুপের 1.5 থেকে 2000 জনের একটি তালিকা করেছে পুলিশ। যে ছোটোখাটো যে অপরাধগুলো করতে এই ছোটোখাটো অপরাধের জন্য কিন্তু আমরা যতটুকু পারি তাদের পানিশমেন্ট, অনেক সময় তাদের বকাঝকা করা বা গার্জিয়ানকে নিয়ে এসে মুসলেখা নেওয়া, এইগুলো করতে পারি। কিন্তু যখন বড় একটা অপরাধ করে ফেলছে তখন তো আর আমাদের করার কিছু থাকছে না, আমাদের মামলা নেওয়া ছাড়া। ডিএমপি কমিশনার জানিয়েছেন রাজধানীতে কোনো গ্যাং কালচার থাকবে না। যত বড় মানে সন্ত্রাসী হন, আপনি যত ক্ষমতাধরী হন অথবা যত চতুরী হন না কেন, আপনি অপরাধ করে ঢাকা শহর থেকে বাঁচতে পারবেন না। সন্তানদের প্রতি বিশেষ নজর দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার। আমাদের সন্তানরা কেউ মাগরিবের পরে বাইরে থাকবে না। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। ধর্মীয় উস্কানি ও গুজব রটানোর অভিযোগে নিরঞ্জন বড়াল নামে একজনকে গ্রেফতার করেছে সিআইডির সাইবার ক্রাইম টিম। রামপুরা থেকে তাকে গ্রেফতার করা হয়। সিআইডি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে ডিআইজি জামিল আহমেদ বলেন, সম্প্রতি নিখোঁজ হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিথি সরকারকে সিআইডি অফিসে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়ান নিরঞ্জন। এ ঘটনায় পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। এ ধরনের সংবাদ বা তথ্য শেয়ার ও পোস্ট করার মাধ্যমে সিআইডি তথা বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি বা সুনাম চরমভাবে মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। প্রকৃতপক্ষে এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। কোভিড-19 দেশে আরও 17 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু 5983। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলছে 241তম দিনে 113টি ল্যাবে 14,061টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 1,659 জন। মোট শনাক্ত 4,12,647, নতুন 1,886 সহ সুস্থ হয়েছে 3,29,787 জন। করোনার কারণে তৈরি হওয়া নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় কার্যকর পরিকল্পনা নেয়ার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। সিটিজেন প্ল্যাটফর্ম ফর এসডিজি বাংলাদেশে আয়োজিত অনলাইন আলোচনায় তারা বলেন, শহরাঞ্চলে করোনার প্রভাব অনেক বেশি। এজন্য শহর ও গ্রামের প্রান্তিক মানুষের জন্য পৃথক ব্যবস্থা নেওয়া প্রয়োজন। দীর্ঘদিন ধরে ঘরে আটকে থাকায় মানসিক সমস্যা মোকাবেলায় যথাযথ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় নারী শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কা রয়েছে বলেও জানান বক্তারা। We wanted to make sure that this dialogue, a very eminent political scientist. We are talking about transmission of shocks and the channels. But Bangladesh experience has also shown that there are also very good examples. For example, how the food chain was maintained. We have looked into 3 areas. Health areas are there. Livelihood definitely is an issue because it was one of the immediate fallout after the health risk. And then we moved into some social issues. বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। এবছর রাজধানীতে ডেঙ্গুতে একজনের মৃত্যু হলেও হাসপাতালে 652 জন রোগী চিকিৎসা নিয়েছেন। করোনার কারণে ডেঙ্গুর পরীক্ষা করাচ্ছেন না অনেকেই। ডেঙ্গুর প্রকোপ কিছুটা বাড়ায় ঢাকার 2 সিটি কর্পোরেশন মশক নিধন কার্যক্রমে জোরদার করেছে। তবে নভেম্বরের মধ্যে ডেঙ্গু রোগীর সংখ্যা কমে আসবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। মাহমুদ হাসানের রিপোর্ট। অসময়ে বৃষ্টিপাতে বেড়েছে এডিস মশা, ফলে বাড়ছে ডেঙ্গু জ্বরের প্রকোপ। এই মৌসুমে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা 652 জন। আর গত একদিনে ঢাকার 41টি হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে 42 জন। ডেঙ্গু জ্বরে এবছর মারা গেছেন 1 জন।
তবে বিশেষজ্ঞরা বলছেন যেসব জায়গায় ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে সেসব স্থানে এডিসের প্রজনন স্থল ধ্বংস এবং মশার ওষুধ ছিটানো দরকার। এই মাসেই ডেঙ্গু রোগীর সংখ্যা শূন্যের কোটায় নামবে বলেও আশাবাদী তারা। হচ্ছে যে কোভিডের সময় ডেঙ্গু প্রাদুর্ভাব আমাদের জন্য একটা এক্সট্রা একটা ঝুঁকি ক্রিয়েট করে। তবে আশার কথা হচ্ছে যে এই নভেম্বর মাসের শেষে ডিসেম্বরের প্রথমে ডেঙ্গুর সংখ্যা বাড়ার সম্ভাবনা নাই। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে মশক নিধন অভিযান পরিচালনা করছে সিটি কর্পোরেশন। আমরা কোনো সময় রোগী বাড়ুক এটা আমরা চাই না। আমাদের সবার প্রতিটা নাগরিকের জনস্বাস্থ্য সেবার জন্য আমরা যে সময়ে এ ধরনের অভিযোগ পেয়েছি স্যারের নির্দেশে আমরা এখন এই সময়টাতেও 10 দিনের একটা অভিযানে নেমেছি। সুউচ্চ ভবন এবং নির্মাণাধীন ভবনগুলো এডিস মশার অন্যতম প্রজনন স্থল। অভিযানে এডিস মশার লার্ভা পাওয়ায় জরিমানা করা হচ্ছে ভবন মালিকদের। হয়তো আমার যারা সহকর্মী আছে হেল্প করেন বা কাজের সাথে জড়িত সম্পৃক্ত, হয়তো তাদের নেগলিজেন্সের কারণে ঘটনাটা ঘটে গেছে। এজন্য আমি আমার জায়গা থেকে স্ট্রংলি সরি। নাগরিকদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন হবার আহ্বানও জানাচ্ছে দুই সিটি কর্পোরেশন। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। নগরবাসীকে দখলমুক্ত ফুটপাত উপহার দিতে অভিযান অব্যাহত রেখেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। দুপুরে রাজধানীর ফার্মগেট এলাকার আনন্দ সিনেমা হল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট পার্সিয়া সুলতানা প্রিয়াঙ্কার নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় ফার্মগেট, ফুটওভার ব্রিজ এবং তার আশপাশের ফুটপাতের কয়েকশো অবৈধ অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়। নিজ সীমানা অতিক্রম করে ফুটপাতে মালামাল রাখায় জরিমানা করা হয় বেশ কয়েকটি দোকানকেও। এ অভিযান অব্যাহত থাকবে এবং স্থায়ীভাবে ফুটপাত দখলমুক্ত করার কথাও জানান ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমাদের মেয়র স্যার যথেষ্ট আন্তরিক এবং আমরা তার আন্ডারে সবাই একটা টিম হিসাবে কাজ করে আমরা চেষ্টা করে যাব পুরো ঢাকা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে জনসাধারণকে একটা সুন্দর নগরী উপহার দেওয়ার। আরও একটা বিরতি নিচ্ছি। দর্শক, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতির পর যখন ফিরছি তখন থাকছে হত্যা চেষ্টা ও মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ। ফেনীতে সাবেক ওসি মুর্শেদ সহ 13 জনের বিরুদ্ধে মামলা। বিশ্বজুড়ে করোনায় প্রাণহানি 12,11,000, আক্রান্ত 4,73,00,000। আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদে। হত্যা চেষ্টা ও ইয়াবা দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে ফেনীর ছাগলনাইয়া থানার সাবেক ওসি এম মুর্শেদ সহ 11 পুলিশ সদস্য এবং 2 পুলিশ সোর্সের বিরুদ্ধে মামলা হয়েছে। ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের আদালতে পিকআপ চালক গিয়াসউদ্দিন দুলাল মামলাটি করেন। এজাহারে বলা হয়, গত বছর 17 জানুয়ারি মাদক মামলার ভয় দেখিয়ে আবুল হাশেম ও আবুল খায়ের নামে 2 সোর্সের সাথে পুলিশ সদস্যরা এসে 5 লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে চোখ বেঁধে মাইক্রোবাসে তুলে নিয়ে বেধড়ক পিটিয়ে হত্যার চেষ্টা করা হয়। আদালত মামলাটি গ্রহণ করে 15 দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন। বৈশ্বিক করোনা মহামারীর সত্ত্বেও সচল দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড, যার ইতিবাচক প্রভাব পড়েছে রাজস্ব আদায়ে। অর্থ বছরের প্রথম প্রান্তিকে আগের বছরের একই সময়ের তুলনায় রাজস্ব আদায় বেড়েছে। অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা বলছেন, করোনা পরিস্থিতির মধ্যেও রাজস্ব আদায়ে প্রবৃদ্ধির ধারা খুবই তাৎপর্যপূর্ণ। তৌহিদুর রহমানের রিপোর্ট। করোনা মহামারীতে এখনও বিপর্যস্ত বিশ্ব অর্থনীতি। তবে ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড সচল হওয়ায় করোনার ধাক্কা দ্রুতই সামলে উঠছে বাংলাদেশ। রেমিটেন্স উচ্চ প্রবৃদ্ধি, গতিশীল বৈদেশিক বাণিজ্য চলতি হিসাবেও বড় ধরনের উদ্বৃত্ত। এমন সব ইতিবাচক খবরের মাঝে সুসংবাদ দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরও। গত জুলাই সেপ্টেম্বর 3 মাসে রাজস্ব আদায় হয়েছে 49,990 কোটি টাকা। আগের বছরের একই সময়ে রাজস্ব এসেছিল 48,017 কোটি টাকা, প্রবৃদ্ধি 4%-এরও কিছু বেশি। ব্যবসায়ী নেতারা বলছেন, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা ধরে রাখা সম্ভব হলে সরকারের রাজস্ব আয় আরও বাড়তে পারে। আমরা বলতে পারি যে ইট ইজ এ পজিটিভ সাইন। যদিও প্যান্ডেমিক এর মধ্যে আমরা ছিলাম, সেটা হয়তো আমাদের রেভিনিউ কালেকশনকে এফেক্ট করেনি। যখন আমরা কালেকশন টার্গেট সেট করব কিংবা আমরা কালেকশনের জন্য প্রেশার দেব টু বিজনেসেস, ওই কনসিডারেশনটাও যদি আমরা আগামী অর্থ বছরে নেই তাহলে আমার মনে হয় সেটা সবার জন্য ভালো হবে।
অর্থবছরের প্রথম প্রান্তিকে আমদানি শুল্ক, ভ্যাট ও আয়কর 3 খাত থেকেই রাজস্ব আদায় বেড়েছে। এনবিআরের তথ্য বিশ্লেষণে দেখা যায় এই সময়ে আমদানি শুল্ক থেকে আদায় হয়েছে 15,959 কোটি টাকা, আর ভ্যাট থেকে 18,111 কোটি এবং আয়কর থেকে এসেছে 15,920 কোটি টাকা। অর্থনীতিবিদরা বলছেন, অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল হওয়াতেই রাজস্ব আদায় বাড়ছে। এই ধারা অব্যাহত রাখতে এনবিআরকে আরও তৎপর হতে হবে। রাজস্ব আহরণে আমরা দেখতে পাচ্ছি 4% বেশি প্রবৃদ্ধি হয়েছে এই প্রান্তিকে। এতদিন পর্যন্ত আমাদের রাজস্ব ঋণাত্মক ছিল, প্রবৃদ্ধিটা কম ছিল বা আগের লেভেলের তুলনায় কম ছিল। সেই কারণে এটাকে একটা পজিটিভ ডেভেলপমেন্ট হিসেবে চিহ্নিত করা যেতে পারে। রাজস্ব একটু গতিশীলতা পেয়ে পজিটিভে আছে, কিন্তু যে রেটে আছে তাতে আমি মনে করি আগামী কোয়ার্টারে হয়তো আমরা 6-7% পেতে পারি। আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল 40% বেশি, তাহলে আমাদের শর্টফল হচ্ছে 30% মতো। এদিকে বাংলাদেশি পণ্যের প্রধান বাজার ইউরোপে ফের ভয়াবহ রূপ নিচ্ছে করোনা। এমন পরিস্থিতি দীর্ঘস্থায়ী ক্ষতিগ্রস্ত হতে পারে বৈদেশিক বাণিজ্য, যার প্রভাব রাজস্ব আদায়ও পড়তে পারে বলে শঙ্কা অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের। সেকেন্ড কোভিডের ধাক্কা বিশ্বে শুরু হয়ে গেছে এবং বাংলাদেশে এটার প্রভাব পড়বে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। দেশের 1 লাখ পরিবারে স্যামসাং স্মার্ট টিভি পৌঁছে দেওয়ার লক্ষ্যে একসঙ্গে কাজ করার উদ্যোগ নিয়েছে ইভ্যালি ও ফেয়ার ইলেকট্রনিক্স। স্যামসাং ব্র্যান্ডের টিভি আকর্ষণীয় মূল্য ছাড় এবং অফারে কেনা যাবে ই-কমার্স ভিত্তিক দেশীয় মার্কেটপ্লেস evali.com.bd থেকে। এ লক্ষ্যে রাজধানী ধানমন্ডি কার্যালয়ে ইভ্যালি প্রতিষ্ঠানের সাথে স্যামসাং পণ্য নির্মাণকারী প্রতিষ্ঠান ফেয়ার ইলেকট্রনিক্সের চুক্তি হয়েছে। চুক্তিতে সই করেন ইভ্যালি চেয়ারম্যান শামিমা নাসরিন এবং ফেয়ার ইলেকট্রনিক্সের প্রধান বিপণন কর্মকর্তা মিসবাহ। এ সময় ইভ্যালির প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল এবং ফেয়ার ইলেকট্রনিক্সের হেড অফ মার্কেটিং GM তসলিম কবির সহ ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। শেষ করছি রাত 11টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিএনপি ইতিহাস বিকৃতি ও ধ্বংসের রাজনীতি করে বললেন প্রধানমন্ত্রী। জনগণের সমর্থনে ষড়যন্ত্রের পরও টিকে আছে সরকার। জেল হত্যা দিবসে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা, সাম্প্রদায়িকতার বিষ বৃক্ষ উৎপাটনের শপথ। লালমনিরহাটে জুয়েল হত্যা মামলায় 5 জন রিমান্ডে, আরও 6 জন গ্রেফতার। র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান, 4,500 লিটার পোড়া ভোজ্য তেল জব্দ, 1 জনের কারাদণ্ড। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট চলছে। ট্রাম্প বাইডেনের ভাগ্য নির্ভর করছে সুইং স্টেটগুলোর ওপর। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21 সংবাদ দেখুন, সঙ্গে থাকুন।